বাঙালিদের অতি প্রিয় সাবেকি পোস্ত, আর এই পোস্ত দিয়ে আজকে 3 ধরনের রেসিপি, পোস্তর বড়া, আলু পোস্ত আর ঝিঙে দিয়ে পোস্তর ঝোল, 3টে রান্না আপনাদের কাছে তুলে ধরছি। সকলেই এই রান্না আমরা জানি, কারণ এই সমস্ত বহু পুরনো প্রচলিত রান্না মা ঠাকুমা দিদিমাদের কাছ থেকেই আমাদের শেখা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে আমার। তাহলে নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সমস্ত রান্নাগুলোই আমি নিরামিষভাবে করব। প্রথমে পোস্তর বড়া, মুচমুচে বড়া তৈরি করব। এই বড়া থাকলে পরে 1 থালা গরম ভাত অনায়াসেই খাওয়া যায়, আর কোনো আটা, ময়দা, চালের গুঁড়ো ছাড়াই বড়াটা তৈরি করছি। 50 থেকে 75 গ্রামের মতন পোস্ত আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। অ্যাকুরেট মাপটা বলতে পারলাম না যেহেতু ঢাললাম প্যাকেট থেকে। মিক্সির পরিবর্তে কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে। জল ছাড়া শুকনো শুকনো প্রথমে পোস্ত ব্লেন্ড করে নেব। দেখুন এরকম ঝরঝরে শুকনো হবে পোস্ত বাটাটা, তবে একদম মিহি করে নয়, হালকা দানা দানা থাকবে, সেই রকমভাবে বাটাটা বাটবো। আর এই ঝরঝরে বাটা পোস্ত একটা বাটিতে আলাদা করে আমি ঢেলে নিচ্ছি। আপনারা যদি চান তো একসঙ্গে জল দিয়েও কিন্তু এই বাটাটা বেটে নিতে পারেন। ওই মিক্সিতেই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আলাদা করে বেটে নেব। একসাথেও বাটা যেত, কিন্তু আলাদা করে যদি কাঁচা লঙ্কাটা বেটে তারপরে ওই শুকনো বাটা পোস্তর সাথে মেশানো হয়, তাহলে গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হবে। শুকনো করে বেটে নেওয়া কাঁচা লঙ্কা হাতের সাহায্যে নয়, চামচ দিয়ে মিক্সি থেকে কাচিয়ে নিয়েই শুকনো বাটা পোস্তর বাটিতে রাখছি। এই কাঁচা লঙ্কা আর বাটাটা শুকনো শুকনোই কিন্তু পোস্তর সাথে মাখিয়ে নেব। আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে লবণ, বেটে নেওয়া লঙ্কা, বেটে নেওয়া ঝরঝরে পোস্ত সব একসাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। যে মিক্সিতে লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম সেই মিক্সিতেই জল ধুয়ে নিয়ে সেই জলটাই অল্প করে এই বাটা পোস্ত লঙ্কার মিশ্রণের মধ্যে দেব। একবারে কিন্তু বেশি নয়, অল্প অল্প করেই দেব, যাতে জল জল না হয়ে যায় মাখাটা। চেষ্টা করব এই পোস্ত মাখাটা যেরকম আমরা পরোটা অথবা রুটি তৈরি করার জন্য আটা ময়দা মাখি, একদম নরম নরম নয়, হালকা শক্ত শক্ত করে, সেই রকমই এই পোস্তটাও এই অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্তর যে কোনো প্রিপারেশনই অন্য তেলের থেকে সর্ষের তেলে যদি রান্না করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে। যতক্ষণে তেলটা গরম হচ্ছে কড়াইয়ের, এরকম পোস্ত বাটা থেকে কিছুটা করে পোস্ত নিয়ে তারপরে ছোট ছোট ডো তৈরি করে সেটাকে এরকম বড়ার শেপ দিয়ে নেব। যে যেরকম শেপ পছন্দ করে, গোল কিংবা লম্বা, চ্যাপ্টা কিংবা পাতলা, সেরকম সে শেপ দিয়ে নেবে। তারপরে শুকনো কিছুটা পোস্ত বাটার থেকে আমি সরিয়ে রেখেছিলাম, সেই পোস্তর গুঁড়োর উপরে একটু এপিট ওপিট করে এক এক করে বড়া ভাজার জন্য তৈরি করে নিচ্ছি বড়ার শেপ দিয়ে কাঁচা পোস্ত বাটার থেকে। যতটা পোস্ত নিয়ে বেটেছিলাম তা দিয়ে মোটামুটি এরকম মিডিয়াম সাইজের 6 থেকে 7টা বড়া তৈরি হয়েছে। তেল ওদিকে গরম হয়ে গেছে, বড়াগুলোকে ভাজার জন্য তেলে দেব। এক এক করে সমস্ত বড়াই দিয়ে দিচ্ছি। আমি তো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পোস্তর বড়া তৈরি করে দেখাচ্ছি। এই পোস্তর বড়া পেঁয়াজ দিয়েও
এর মধ্যে মিশিয়ে করা যায়, সেটা কোনো একদিন দেখাবো। আজকে সব কটা রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। পোস্তর ভীষণ দাম, চাইলে এই পোস্তর বড়াতে কিছু তিল মিশিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে। এক পিঠ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে পরে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়েই কিন্তু বড়াগুলো ভাজবো। বেশি আঁচটা বাড়িয়ে ভাজলে পরে ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, উপর থেকে কড়া কড়া ভাজা হয়ে যাবে। তাই অল্প আঁচে সময় নিয়েই ভাজলে পরে ভাজাটা মুড়মুড়ে হবে এবং খেতেও ভালো লাগবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখে নেব ভাজাগুলো। পোস্তর বড়া ভাজা মোটামুটি হয়েই গেছে। বড়াগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এরকম হালকা বাদামি বাদামি কালারের করেই আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে আরেকটু কড়া ভেজে নিতে পারেন। এবারে আপনাদেরকে দেখাবো প্রতি ঘরে ঘরেই তৈরি করে খাওয়া হয় এমন একটা বাঙালিদের অতি পরিচিত সুস্বাদু রেসিপি, আলু পোস্ত। আলু ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম মাঝখান থেকে লম্বালম্বিভাবে প্রথমে কেটে তারপরে আড়াআড়িভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। লক্ষ্য রাখবেন সমস্ত আলুর টুকরোগুলো যেন সমান হয়, তাহলে সবকটা আলুর টুকরোই সমানভাবে সেদ্ধ হবে। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি। ভালো করে শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই গন্ধ এই রান্নাটায় কিন্তু খুব ভালো যাবে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে। ভালো করে নেড়েচেড়ে নেব তেলের সঙ্গে আলুর টুকরোগুলোকে। প্রথমেই লবণ দেব না, আগে একটু আলুর টুকরোগুলো নরম করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব, যাতে আলুগুলো ভাপে ভাপে একটু নরম হয়ে যায়। ততক্ষণে আলু পোস্ত রান্নার জন্য যে পোস্ত বাটা সেটা বেটে নেব। তার জন্য মিক্সিতে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে পরের যে রেসিপিটা তারও পোস্ত বাটা বেটে নেব। তার জন্য প্রায় আরও 50 গ্রামের মতন পোস্ত আমি দিয়ে নিলাম। প্রথমে একটু শুকনো শুকনো বেটে নিচ্ছি। প্রথমেই শুকনো শুকনো করে বেটে নিলে তারপরে আমি জল আর কাঁচা লঙ্কা লবণ মিশিয়ে বাটাটা বাটবো। আর যদি জল সহ বাটা হয় তাহলে আগে একটু ভিজিয়ে নিয়ে যদি বাটা যায় তাহলে বাটাটা মিহি হবে। কিন্তু শুকনো অবস্থায় যদি জল দিয়ে বাটা হয় তাহলে অতটা মিহি না হতেও পারে। তাই জন্যই আলাদা করে একটু শুকনো খোলায় আগে গুঁড়ো করে নিয়েই জল মেশাবো। দেখুন পোস্ত বাটাটা এরকম মিহি করে বেটে নিয়েছি। তারপরে বেটে নেওয়া পোস্তটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি অনেকটাই আলুটা ভাজা ভাজা হয়েছে, তবে দেখেই মনে হচ্ছে আরও একটু আলুটা নরম হতে হবে। আন্দাজ করে লবণের ব্যবহার করে নিচ্ছি। আন্দাজ করে বললাম এই কারণেই, কারণ হচ্ছে যে আমি যখন পোস্তটা বেটেছিলাম সেই পোস্তর মধ্যে কিন্তু কিছুটা লবণ আমি দিয়ে নিয়েছি, সেই কারণেই আন্দাজ করে লবণের ব্যবহার করা। এবং লবণ দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় আলু নেড়ে চেড়ে নেওয়াতে দেখুন আলুগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে
মিক্সিতে যে বেটেছিলাম সেই মিক্সি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং জল দেওয়ার পরেও আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করব। মিনিট খানেক পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম পছন্দ করে তার একটা আন্দাজ করে দিয়ে নিলেই ভালো। স্বাদ মতো মিষ্টি দিচ্ছি। আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, অবশ্য যারা মিষ্টি খান না তারা দেবেন না। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা আমি একটু শুকনো শুকনো করেই করব। যে পোস্ত বাটার শুকনো গুঁড়ো আগে প্রথমে করেছিলাম সেখান থেকে আমি কিছুটা তুলে রেখেছিলাম, সেই গুঁড়ো পোস্তটা আমি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল না দিলে যেন পোস্ত বাটা দিয়ে যে কোনো রান্নাই পূর্ণতা পায় না। এটা অবশ্য আমার পার্সোনাল একটা ধারণা। আর সর্ষের তেল ব্যবহার করলে পরে রান্নাটা খুব ভালো হয়। আলু পোস্ত তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে নিচ্ছি এবং বাটিতে বেড়ে নিচ্ছি। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই এই আলু পোস্ত কিন্তু খুব উপাদেয় একটা খাবার। এবারে আপনাদেরকে দেখাবো প্রতি ঘরে ঘরেই তৈরি করে খাওয়া হয় এমন একটা বাঙালিদের অতি পরিচিত সুস্বাদু রেসিপি, আলু পোস্ত। কয়েকটা এরকম লম্বা লম্বা দেখে ঝিঙে নিয়ে নিয়েছি এবং ঝিঙেগুলো বেশ কচি কচি। সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পিলারের সাহায্যে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। তারপরে এরকম একদম ছোট ছোট নয়, মোটামুটি মাঝারি মাঝারি সাইজের করে কেটে নেব। যে কড়াইতে আলু পোস্ত করেছিলাম সেই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন। ঝিঙে পোস্ততে আর আমি শুকনো লঙ্কার ব্যবহার করলাম না, যেহেতু পোস্ত দিয়ে ঝিঙের পাতলা ঝোল করব, সেই কারণেই কাঁচা লঙ্কা আর কালো জিরে যদি ফোড়নে দেওয়া হয় গন্ধটাও ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, তাই ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এবারে কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। দেখে মনে হচ্ছে জানি কতটা ঝিঙে, কিন্তু এটাই মজে গিয়ে একদম অল্প হয়ে যাবে যখন এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। মিনিট 2-3 পর ফিরে এলাম। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কিন্তু বুঝে সুঝে দিতে হবে, কারণ ঝিঙে থেকে জল বেরোবে এবং চুপসে গিয়ে অনেকটা কমে যাবে, তার একটা আন্দাজ করেই দিয়ে দিতে হবে, সেই জন্য লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নাটায় আমি অল্প একটু হলুদের ব্যবহার করব। হলুদ আর লবণ খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ঝিঙে মজতে শুরু করেছে এবং অনেকটাই পরিমাণে কমে আসবে। আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কতটা বেশি ঝিঙে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মজে গিয়ে কত অল্প হয়ে এসেছে। এবারে আমি বেটে নেওয়া পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে পোস্ত বাটাটা রাখা ছিল সেই বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। একবারে পোস্ত বাটা এবং অল্প পরিমাণে দেওয়া জল ভালো করে নেড়ে চেড়ে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। ঝিঙের তো একটা জল বেরোবেই, আরও বেরোবে। সঙ্গে পোস্ত বাটা দিয়ে ঢাকনাটা দিয়ে যদি আরও কিছুক্ষণ বসিয়ে রাখি, তাতে পোস্ত বাটার স্বাদটাও ঝিঙের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আরও কিছুটা মজে গিয়ে ঝোল ঝোল বেরিয়ে যাবে, আর বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। দেখতেই পারছেন ঝিঙে দিয়ে কীরকম জল বেরিয়ে গেছে। ওই কারণেই
এই রান্নাটাকে আমি ঝিঙের ঝোলই বলেছি, পাতলা ঝোল বলেছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি আর কাঁচা তেল। পোস্তর সঙ্গে কাঁচা তেল খুব ভালো যায়, একে অপরের পরিপূরক। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝিঙে নরম হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়েই এসেছে রান্নাটা। এই রান্নাটা স্বাস্থ্যকর, খেতেও সুস্বাদু এবং তৈরি করতেও কিন্তু ভীষণই কম সময় লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পোস্ত বাটা দিয়ে ঝিঙের ঝোল একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো যাবে এই রান্না। সাবেকি পোস্ত দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আমার বানানো পোস্ত বাটা দিয়ে এই পোস্তর বড়া, আলু পোস্ত, ঝিঙে পোস্তর ঝোল কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।